জুলাই পরবর্তী বাংলাদেশে আমাদেরকে বুঝতে হবে যে বাঙালি জাতীয়তাবাদের সাথে মুসলিম জাতীয়তাবাদের দ্বন্দ্বটা কোথায়। আবারও বলি, বাঙালি জাতীয়তাবাদের সাথে মুসলিম জাতীয়তাবাদের দ্বন্দ্বটা কোথায়। আমরা অবশ্যই ভাষাগতভাবে নৃতাত্ত্বিকভাবে বাঙালি, কিন্তু আমরা ধর্মের দিক থেকে মুসলিম। এবং এই অঞ্চল, যে অঞ্চলটা 1905-এ বঙ্গভঙ্গ হয়েছিল, যেহেতু আমরা যদি একটু শর্টকাটে বলি যে এখানে স্বাধীন সুলতানি শাসনামলে মুসলমানেরা স্বাধীন ছিল। স্বাধীন সুলতানি শাসনামলের নিদর্শন কি রাজশাহীতেই বেশি আছে, কেন রাজশাহী যেহেতু স্বাধীন সুলতানি শাসনামলের রাজধানীর এরিয়ার মধ্যে পড়ে, তো রাজধানী কেন্দ্রিক কিন্তু উন্নয়নগুলো বেশি হয়। এখন যেমন ঢাকা কেন্দ্রিক উন্নয়ন বেশি। তাহলে স্বাধীন সুলতানি শাসনামল ইফতারউদ্দিন মহদ্দিন বখতিয়ার খিলজি যখন এই বাংলা জয় করে, তখন তার রাজধানীটা ছিল মালদা এবং চাঁপাইনবাবগঞ্জ সীমান্তবর্তী গৌড়। তাহলে ওই গৌড় অঞ্চল এবং তার আশেপাশে উন্নয়ন বেশি হবে। এই জন্য বাঘাদেব মসজিদ, কুসুমবাতি মসজিদ, চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ, এগুলো হচ্ছে তখনকার উন্নয়নের নিদর্শন। এই স্বাধীন সুলতানি শাসনামলের পরে মুঘলদের শাসন, মুঘলরা এই প্রথম রাজধানী চেঞ্জ করে কোথায় নিয়ে গেল? ঢাকাতে। তার ওই যে আহসান মঞ্জিল, লালবাগের কেল্লা, এগুলো হচ্ছে তাদের শাসন আমলের নিদর্শন, রাজধানীতে তাদের উন্নয়নের নিদর্শন। তারপরে যখন নবাব সিরাজউদ্দৌলারা আসলো, তারা রাজধানী নিয়ে গেল মুর্শিদাবাদে। মুর্শিদাবাদে তাদের পতন হলো। এই মোটামুটি 3-4 বার রাজধানী চেঞ্জ হয়েছে। আর সবচেয়ে পুরাতন রাজধানী আমাদের এখানে। তারপরে রাজধানী সোনারগাঁ, যারা হচ্ছে বারোভূঁইয়া। তারপরে রাজধানী মোগলদের হচ্ছে ঢাকা। তারপরে রাজধানী হচ্ছে নবাবদের মুর্শিদাবাদ। মানে এই বাংলার ইতিহাসটা যেটা আমি। তারপরে ব্রিটিশরা আসার কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হলো মুসলমানেরা, কেন তারা ছিল শাসক। তারা চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে সব জমি জায়গা হিন্দুদের দিয়ে দিল, জমিদারি। তখন মুসলমানদের হিন্দুদের বিরুদ্ধে লড়াই করতে হতো, ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করতে হতো। তিতুমিরের বিদ্রোহ শুধু ব্রিটিশদের বিরুদ্ধে ছিল না, হিন্দুদের বিরুদ্ধে ছিল, হিন্দু জমিদারদের বিরুদ্ধে ছিল। এই যে আমার রাজধানী কেন্দ্রিক আমরা মুসলমানেরা যে উন্নয়ন ভোগ করতাম, ব্রিটিশরা আসার পর তারা রাজধানী নিয়ে চলে গেল কলকাতায়। পুরো ভারতের রাজধানী হয়ে গেল কলকাতা, দিল্লি না। মুসলমানদের আমলে পুরো ভারতের রাজধানী ছিল দিল্লি, আর ব্রিটিশদের আমলে পুরো ভারতের রাজধানী ছিল কলকাতায়। তাহলে আমার ঢাকাও মাইনাস, আমরা এই পুরো বাংলা মাইনাস। তখন এই অঞ্চলের মুসলমানেরা কি হলো? সুবিধা বঞ্চিত হয়ে গেল, শিক্ষা দীক্ষা সভ্যতা সব কিছু থেকে মাইনাস। তখন তাদের শিক্ষা দীক্ষা ঢাকা কেন্দ্রিক আর একবার উন্নয়নের জন্য 1905-এর বঙ্গভঙ্গের দাবি মুসলমানদের পক্ষে ছিল। যে স্যার সালিমুল্লাহর কথা আমরা শুনি, যার দানে, যার সহযোগিতায় ঢাকা বা বিশ্ববিদ্যালয়গুলো, ঢাকা মেডিকেল কলেজ, বুয়েট এগুলো প্রতিষ্ঠিত হয়েছে। পরে জমিদারদের যেহেতু সমস্যা, হিন্দুদের যেহেতু সমস্যা, যদি ঢাকা কেন্দ্রিক উন্নয়ন হয়, তারা এটা মানতে চাইল না। 1911-তে এটা রদ হয়ে গেল। তো মুসলমানেরা খুব মনক্ষুণ্ণ হলো, এই অঞ্চলের মুসলমান। তখন তাদের জন্য স্যার সলিমুল্লাহর অনুরোধে ঢাকাতে বিশ্ববিদ্যালয়, বুয়েট মেডিকেল কলেজ এগুলো প্রতিষ্ঠিত হয়। তারপরে 1947 শেরে বাংলা একে ফজলুল হক চাইতেন যে দুই বাংলা মিলে আমরা ভারতের সাথেও না, পাকিস্তানের সাথেও না, অখণ্ড বাংলাদেশ চাই। তা 1905-এ যেই হিন্দু জমিদাররা বলল দুই বাংলা এক রাখতে হবে, তারাই 1947 এসে শেরে বাংলার স্বাদ দিল না। তারা বললো না, আমরা হিন্দুরা আলাদা হয়ে ভারতের সাথে যুক্ত হবে। তাহলে বাঙালি জাতীয়তাবাদের যে থিওরি 1905-এ আবেগময় ভাষায় আমার সোনার বাংলা লেখা হলো, বন্দে মাতারাম লেখা হলো, এই বাংলাকে গ্লোরিফাই করা হলো, ঐক্যবদ্ধ বাংলাকে, বাঙালি জাতীয়তাবাদের থিওরি প্রতিষ্ঠিত হলো। সেই থিওরির দাবি অনুযায়ী তো 1947-এ দুই বাংলা একত্রিত হয়ে আলাদা দেশ হতে হবে। কিন্তু তারা ইউটার্ন নিয়ে কী করলো? না, আমাদের কাছে হিন্দুত্ববাদী যে জাতীয়তাবাদ, সেটি আমাদের কাছে প্রাধান্যপ্রাপ্ত। ফলত বাঙালি জাতীয়তাবাদের লাস্ট ডেস্টিনেশন হয়ে গেল ভারতীয় জাতীয়তাবাদ। তখন এই অঞ্চলের মুসলমানদের মুসলমানিত্ব রক্ষার জন্য শেরে বাংলা বললেন, যদি দুই বাংলা এক না রাখা যায়, তাহলে আমাদের পাকিস্তানের সাথে যাওয়াই ভালো, কিন্তু আমরা আইডেন্টিটি ক্রাইসিসে ভোগ করব। মুসলমানদের ভবিষ্যৎ প্রজন্ম মুসলমান হওয়ার কারণে আইডেন্টিটি ক্রাইসিসে ভুগবে, যেটা ভারতের মুসলমানেরা মুসলমান হওয়ার কারণে আইডেন্টিটি ক্রাইসিসে ভুগতেছে। তাহলে এই আইডেন্টিটি ক্রাইসিসের মধ্যে আমরা পড়বো না। তারপরে 1947-এর পর 1971-এর পূর্ব মুহূর্তে 1960-এর দিকে নতুন করে আবার বাঙালি জাতীয়তাবাদ এই দেশে আমদানি করা, কলকাতা কেন্দ্রিক বাঙালি জাতীয়তাবাদ, যেটার লাস্ট ডেস্টিনেশন হচ্ছে ভারতীয় জাতীয়তাবাদ। এবং মুসলমানদেরকে হীনম্মন্য ভাবানো হয় যে তুমি যদি কলকাতা কেন্দ্রিক 1000 বছরের বাঙালি সংস্কৃতির অনুষঙ্গ না হও, তাহলে তুমি এলিট ক্লাসের অংশ হতে পারবে না। যেটা প্রথম আলো প্রতিষ্ঠা করেছে, ডেইলি স্টার প্রতিষ্ঠা করেছে, উদিচি থেকে শুরু করে, ছায়ানট থেকে শুরু করে, যেগুলো 1960-এর দশকে বাঙালি জাতীয়তাবাদ কেন্দ্রিক যে সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো,
তারা এই ন্যারেটিভটা এই দেশে আমদানি করে কলকাতা থেকে এবং মুসলমানদের ফিল করায় যে তুমি যদি পহেলা বৈশাখে ইলিশ পান্তা না খাও, পহেলা বৈশাখ উদযাপন না করো, বা বাঙালি জাতীয়তাবাদের আর যা কিছু আছে অনুষঙ্গ, যেটা বাঙালির হাজার বছরের দৃষ্টিকাজ, এটার মধ্যে যদি তুমি না আসো তাহলে তুমি সাম্প্রদায়িক জঙ্গি। তাহলে 90% মুসলমানের দেশে মুসলমান পরিচয় বহনকারী মানুষদেরকে কি করা হলো? মূল স্রোত থেকে মাইনাস করে দেওয়া হলো, আর একটা নতুন স্রোত তৈরি করা হলো বাঙালি জাতীয়তাবাদের। আমার এই আলোচনার সাথে ওটার কানেক্টিং কি, ওটার কানেকশন হচ্ছে যে আমরা ওই থিওরিটার ফাইট দিব কীভাবে। অনেকেই এভাবে ফাইট দিতে চায় যে না, আমরাও বাঙালি হিসেবে, বাংলা সাহিত্য হিসেবে, বাংলা চর্চা হিসেবে, সব দিক থেকে আমরাও মুসলমান হিসেবে তাদের চেয়ে বড় লেভেলে পৌঁছে যাব, দিয়ে আমরা কলকাতা কেন্দ্রিক যেটা আছে সেটাকে ফাইট। এটা সম্ভব না। আপনাকে চিন্তা করতে হবে যে অত্র অঞ্চলের ভারত কেন্দ্রিক, হিন্দুত্ববাদ কেন্দ্রিক অথবা কলকাতা কেন্দ্রিক যে বাঙালি জাতীয়তাবাদ, এরা পৃথিবীর 1%ও না। আর মুসলমানদের যে সংস্কৃতি, এই সংস্কৃতিটা হচ্ছে গ্লোবাল সংস্কৃতি। সাংস্কৃতিকভাবে আমরা যদি কিছু ছোট ছোট পয়েন্ট ধরি সাংস্কৃতিক, যেমন একটা পয়েন্ট কি ধরেন গরুর গোস্ত খাওয়া, তাহলে যদি আপনি বাঙালি জাতীয়তাবাদের থিওরিতে আপনি যান, তাহলে আপনি যদি গরুর গোস্ত খান তাহলে আপনি সাম্প্রদায়িক। তাহলে আপনাকে এলিট হতে হলে গরুর গোস্ত খাওয়া বাদ দিতে হবে। কলকাতার কাছে এলিট হতে হলে ভারতের কাছে গরুর গোস্ত, তাহলে আপনি কি চিন্তা করবেন? আপনি কি চিন্তা করে এলিট হওয়ার জন্য গরুর গোস্ত খাওয়া বাদ দিবেন? না, আপনি চিন্তা করবেন আব্রাহামিক রিলিজিয়নের অনুসারে পৃথিবীর 90% মানুষ গরুর গোস্ত খায়, সুতরাং আমি গ্লোবাল নাগরিক, আমি তো ইউরোপের সাথে কানেক্টেড, আমেরিকার সাথে কানেক্টেড, এদের তো গণারই দরকার নেই, এদের তো পৃথিবীতে কোনো অস্তিত্ব নাই, কোনো অংশই নাই, কোনো ভূমিকাই নাই, তাহলে কেন আমি তাকে গণবো? আমি তো এদের চেয়েই তো টপ লেভেলের ওয়ার্ল্ড ওয়াইড যে কানেক্টিভিটি, যে সংস্কৃতি, সেই সংস্কৃতির অংশ। ধরেন আর একটা যদি ছোট্ট পয়েন্ট বলি, মুসলমানি করা। মুসলমানি করা হিন্দুদের সংস্কৃতি না, কিন্তু মুসলমানি করা গ্লোবাল সংস্কৃতি। কেন? আব্রাহামিক রিলিজিয়নের সব দিনের অনুসারীরা কি করে? মুসলমানি করে। খ্রিস্টানেরা মুসলমানি করে, ইহুদিরা মুসলমানি করে, মুসলমানেরা মুসলমানি করে। তাহলে আপনি ওর সাথে তুলনা করে কেন বিলম্বন না হবে? আপনি তো গ্লোবাল নাগরিক। সুতরাং আপনাকে ওইটার সাথে ওইভাবে ফাইট না দিয়ে আপনাকে সবসময় ফাইট দিতে হবে কীভাবে? বিশ্ব চিন্তা করে। এবং বাংলাদেশেরও স্বাধীনতা অক্ষুণ্ণ থাকবে যদি বাংলাদেশ ভারত নির্ভর না হয়ে বিশ্ব নির্ভর হয়। বিশাল মুসলিম বিশ্ব, বিশাল ইউরোপ, বিশাল আমেরিকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা অনুযায়ী খ্রিস্টানেরা মুসলমানদের প্রতি বেশি সফট হবে হিন্দুদের চেয়ে, ব্রাহ্মণদের চেয়ে। আল্লাহর কোরআন আয়াতের যদি আমরা অনুবাদ করি, মুসলমানদের প্রতি সবচেয়ে অত্যাচার করবে, সবচেয়ে জুলুম করবে ইহুদিরা এবং হিন্দুরা, এবং সফট থাকবে মোটামুটি, এবং বেশি ইসলাম গ্রহণ করবে। কি আমাদের পূর্ব মুহূর্তে যদি সব মানুষ মুসলমান হয়তো সবচেয়ে বেশি ইসলাম গ্রহণ করবে কারা? খ্রিস্টানরা। এবং অতীতেও সবচেয়ে বেশি ইসলাম গ্রহণ করেছে কারা? খ্রিস্টান। সুতরাং অন্য দিক থেকে নয়, ধর্মের অনুসারের দিক থেকে নয়, মিল্লাতে ইব্রাহিমের অনুসারী হিসেবে মুসলমানেরই শ্রেষ্ঠ। কিন্তু এই বাঙালি জাতীয়তাবাদকে ফাইট দেওয়ার জন্য আব্রাহামিক রিলিজিয়নের আর অন্য ধর্মের অনুসারীরা যারা পৃথিবীতে বসবাস করতেছে তাদের সাথে আপনি আপনার সংস্কৃতিটা মিলানোর চেষ্টা করেন, যে আমি তো সাংস্কৃতিকভাবে তাদের সাথে কানেক্টেড, এদের সাথে আমার গণারই দরকার নেই যে হিন্দু, এই কলকাতার হিন্দু দাদাবাবুদের কাছে আমাকে শ্রেষ্ঠ হতে হবে, আমাকে তার কাছে এলিট ক্লাসে হতে হবে। এই ন্যারেটিভটা যদি আমরা একটু জাতীয়ভাবে তৈরি করতে পারি, তাহলে প্রথম আলো বা ডেইলি স্টার যে ন্যারেটিভ আমাদের খাওয়ানোর চেষ্টা করে, বা এলিট ক্লাস থেকে মুসলমানদেরকে মাইনাস করে এবং সেকুলার না হলে, বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাসী না হলে মুসলমানদের এলিট ক্লাসে জায়গা নেয়, যে ডিমোরালাইজ করা হয়,